নমস্কার, দিশার পঞ্চম পর্বে আপনাদের স্বাগত। কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রকের এই বিশেষ অনুষ্ঠানে আগামী আরও 3টি পর্ব আমাদের রয়েছে। মোট 7টি পর্বের 4টি পর্ব আপনারা আগে দেখেছেন এবং আমাদের বিশিষ্ট অতিথিদের আলোচনায় নিশ্চয়ই আপনারা সমৃদ্ধ হয়েছেন। আজও তেমনই সমাজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আলোচনার জন্য আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় তফসিলি জাতির সামাজিক নিরাপত্তা। এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। আমি মুকুল বিশ্বাস, আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। আমার বাদিকে রয়েছেন কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী অমিয় দত্ত এবং আমার ডান দিকে রয়েছেন এভালতা খাতুন, শিক্ষানবিশ আইনজীবী, কলকাতা হাইকোর্ট। আমি আলোচনার শুরুতেই অমিয় দত্ত বাবুর কাছে যাব। অমিয়দা, এই তফসিলি জাতি বা এসসি বলতে কাদের বোঝায় বা কাদের এই তফসিলি জাতির অন্তর্ভুক্ত বলা হয়? দেখো, ভারতীয় সংবিধান অনুসারে, আমি আর খুব ডিটেল আর্টিকেলগুলো যাচ্ছি না, সেটা হচ্ছে বিশেষ কিছু জাতি, উপজাতি, বিশেষ কিছু রাজ্যের বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ, তাদেরকে ভারতের সংবিধান অনুসারে একটা পার্টিকুলার আর্টিকেল অনুসারে তাদেরকে সূচিত করে দেওয়া হয়েছে যে এরা হচ্ছে তপশিলি জাতি। আবার তাদের মধ্যে কিছু ভাগ আছে ইত্যাদি, এইসব ভাগগুলো আছে এবং তাদের মধ্যে আবার কিছুকে সূচিত করে দেওয়া হয়েছে তারা তপশিলি জনজাতি, যাদেরকে আমরা ইংরেজি পরিভাষায় বলতে পারি শিডিউল ট্রাইব। এই হচ্ছে মোদ্দা কথা। আসল যেটা কথা হচ্ছে, ভারতীয় সংবিধান অনুসারে বিভিন্নভাবে ভারতীয় এই তপশিলি জাতিকে প্রোটেক্ট করা বা এই যে রক্ষা করা এবং তাদেরকে উন্নয়নের জন্য বিভিন্ন রকম মানে সেফগার্ড যে প্রভিশন সেগুলো সংবিধানে দেওয়া আছে এবং সেগুলো ভারতের ক্ষেত্রে সেগুলো উপযুক্ত করে চলা হচ্ছে। এইটা হচ্ছে মোদ্দা কথা। সংবিধানে কি বিশেষ কোনো ব্যবস্থা এই তফসিলি জাতির লোকেদের জন্য রয়েছে? হ্যাঁ, একেবারে, মানে একটা না, মানে অনেকগুলো। আমি একেবারে, যেহেতু তুমি কেন পরিচয় দিয়েছো যে বিশিষ্ট বলে আমি জানি না, আমি আইনের একেবারে খুব গোড়ার দিককার, সেইখান থেকে বলি, একটু আর্টিকেল ধরে ধরে বলি। সেটা হচ্ছে আর্টিকেল 15(4), আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 46, আর্টিকেল 338, আর্টিকেল 330, আর্টিকেল 332, এগুলো অল আর প্রোটেকশনস টু দ্য শিডিউল কাস্ট। মানে জনজাতি বা তপশিলি জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্যেই এই জায়গাগুলো। সবচেয়ে বড় কথা যেটা ভারতীয় সংবিধান অনুসারে আর্টিকেল 17-এ বলছে, আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতাকে দূর করার জন্যে যে জিনিসটা প্রযুক্ত করা হয়েছে, যে কোনোভাবেই মানে শিডিউল কাস্ট বা এই যে তপশিলি জাতিকে কোনোভাবেই নিচু চোখে দেখা, ডিসক্রিমিনেশন করা, কোনো রকম তাদের ওপর অত্যাচার করা বা জাতিগতভাবে বিদ্বেষ করা, বা যেহেতু তারা নিচের দিকে আছে তাদেরকে কোনোভাবে নিপীড়িত করা, বঞ্চিত করা, এগুলো চলবে না একেবারে। এভালতার কাছে আসবো। এভালতা, অমিয়বাবু বললেন যে সংবিধানে কিন্তু সবাইকে সমান চোখে দেখবার অধিকার দিয়েছে। বাস্তবে কি তা আদৌ হয়? মানে অর্থাৎ যারা একটু অনগ্রসর শ্রেণীর বা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ, তাদেরকে কি সমান চোখে সমাজে বাকিরা দেখে? তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা কি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে পুরোপুরি সেটা তো সংবিধান ফলো করা হয় না। মানুষ দেখেছি যে একে অপরে কীভাবে ভেদাভেদ করে, একে অপরকে সেই অনেক পিছিয়ে পড়া এসটি এসসি তার নিজেরা খুবই অনেক বড় প্রবলেম ফেস করে তারা, যে তারা অনেক সময় অনেক কিছু সাপোর্ট থেকে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়। তো যেমন তার মধ্যে আছে যে তারা শিক্ষাগত দিক থেকে, চিকিৎসা বলেন, এই সমস্ত কিছু দিক থেকে তারা অনেকেই পিছিয়ে আছে। ইভেন তারা হীনমান্যতায়, এই অনেক কিছুতে তারা অনেক সমস্যায় আছে। আর তারা তাদের ম্যাক্সিমামই তারা তাদের অধিকার, তাদের সংবিধানে কি রাইটস দেওয়া আছে তারা সেটাই জানে না। তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন না, তারা সেটা জানেই না, তাদের সেই অ্যাওয়ারনেসটাই তারা পাচ্ছে না। এই অ্যাওয়ারনেস পাচ্ছে না যে কথাটা তুমি বললে, এটার জন্য তাদের কি করা উচিত? সমাজের বা সরকারের কি কোনো দায়িত্ব কর্তব্য থাকছে এদেরকে অ্যাওয়ার করবার জন্য? তুমি কি মনে করো? আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেক মানুষের উচিত, যারা এই সম্পর্কে জানে, যারা জানে না তাদেরকে জানানো উচিত
যারা সরকার বলেন যারা এইসব সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে বা নলেজ আছে, তাদের যারা এই অবুঝ মানুষগুলো যারা মানে শিক্ষিত নয়, তাদের এই অজানা জিনিসগুলো জানার অধিকার আছে, আর তাদেরকে জানানো সেই মানুষগুলোর দায়িত্বের মধ্যে পড়ে। আমি অমিয়বাবুর কাছে আসবো। অমিয়বাবু, বিভিন্ন ধরনের প্রকল্প কি রয়েছে এই তপশিলি জাতির মানুষদের জন্য? সেই প্রকল্পগুলো সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ওই যেটা ও বলছিল আর কি, ও আমাদেরই ছাত্রী, তো যেটা ও বলছিল সেখান থেকেই বলি, সংবিধান তো একটা বেঁধে দিল যে ঠিক আছে এই জিনিস করতে হবে, এইভাবে তাদেরকে সেফগার্ড করতে হবে ইত্যাদি, এটা সংবিধান বেঁধে দিল। কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে কে প্রযুক্ত করে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বলে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ইন্ডিয়ার। এবং এইটা বিভিন্নভাবে বিভিন্ন মানে প্রজেক্টের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করে। এবং যদি মূলতভাবে আমরা যদি একটু এতে যাই, আমরা যদি একটু ব্রডার অ্যাসপেক্টে যদি এটাকে ভেবে নিই, যে মূল ভাবনা কিন্তু তিনটে, তার সঙ্গে অ্যান্সিলারি থাকে। মূল তিনটে তুমি জিজ্ঞেস বলতে পারো বকুল, যে তিনটে কি তিনটে জায়গা। একটা হচ্ছে তাদেরকে শিক্ষাগতভাবে তুলে ধরা, বা শিক্ষাগত তাদেরকে একটা কিছু অন্তত যাতে তারা সাহায্য পায় সেই ব্যবস্থা করা, তাহলে তাকে বলবো এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট। আর একটা হচ্ছে সামাজিকভাবে তারা একটা যাতে সহায়তা পায়, তাকে বলবো সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। আর একটা হচ্ছে তাদেরকে অর্থনৈতিকভাবে যাতে অনগ্রসর জায়গায় না থাকে, তাদেরকে যাতে ডেভেলপ করা যায়, তাকে বলবো ফিনান্সিয়াল বা ইকোনমিক এম্পাওয়ারমেন্ট। এছাড়া আর দু একটা আছে, যেমন ধরো আমি বলতে পারি ওই বাবু জগজীবন রাম ছাত্রাবাস প্রকল্প ইত্যাদি আর কি। সেখানে কোনো একটা ক্লাস 5-এর পর থেকে ক্লাস 10, 11, 12 অবধি, বা তারপরে ধরো ডিগ্রি কোর্স পড়ছে, তারপর মাস্টার ডিগ্রি পড়ছে, এমনকি বিদেশ যাচ্ছে যেসব তপশিলি জাতি বা বিদেশ যাওয়ার মতো যাদের, তাদেরও থাকবার বন্দোবস্ত করা, এমনকি তাদেরকে মেরিটস কাম স্কলারশিপ এম্পাওয়ারমেন্ট করা, এগুলো সব রয়েছে। এছাড়া প্রি ম্যাট্রিক মানে ক্লাস 9-10-এর আগে তাদের জন্য এই যে কোনো একটা স্কুলে ক্লাস 1, ক্লাস 2 ভর্তির জন্যে যে একটা স্পেশাল তাদের জন্য একটা, আমরা বলি কোটা, না ঠিক কোটা বলে ওইভাবে সিগ্রিগেট করা না, এটা হচ্ছে তাদের আপলিফমেন্টের জন্য করা। এটা ভারতীয় সংবিধান দিয়েছে। কে দিয়েছে? এই ভারতের এই 76 বছর 77 বছরের যে পুরনো সংবিধান, যেই সংবিধান এত সুন্দর লেখা এবং এত ইলাবোরেটলি লেখা, এত সুন্দর করে এই প্রজেক্টগুলো, এবং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন প্রকল্পে, তুমি যদি বলো সেই সময় আছে তাহলে তোমাকে আমি ডিটেল বলতেই পারি যে কতগুলো আছে স্কিম, অনেকগুলো স্কিম আছে, দেয়ার আর সো মেনি স্কিমস। আমি ইভালাদার কাছে আসবো। ইভালাদা, এই তপশিলি জাতিদের শংসাপত্র কি দেওয়া হয়, এসসি সার্টিফিকেট, সেটা কি দেওয়া হয় এবং সেটা কোথা থেকে পাওয়া যেতে পারে? এগুলো হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েত থেকে পেয়ে যেতে পারে, বিডিও অফিস থেকে পেয়ে যেতে পারে, ডিএসপি অফিস থেকে এগুলো পেয়ে যেতে পারে তারা। আচ্ছা, অর্থাৎ স্থানীয় পঞ্চায়েতের সাথে যোগাযোগ করা যেতে পারে, বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে এবং এসডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে এসসি সার্টিফিকেট পাওয়ার জন্য। আমরা ফিরবো আলোচনায়, তার আগে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। चाचा प्रणाम। प्रणाम। चाचा ड्यूटी जा रहे हैं, बिटिया का ध्यान रखिएगा। ठीक है, कोई बात नहीं, आपकी बेटी हमारी बेटी। जाओ बिटिया। ओए होए कहाँ चली? मेरा नाम गीता है। मैं छेड़छाड़ से परेशान हूँ, मेरी मदद कीजिए। भारत में कई ऐसे कानून हैं जो महिलाओं एवं बच्चों के सशक्तिकरण एवं संरक्षण के लिए बनाए गए हैं। अगर आपको और सहायता की जरूरत है तो कानूनी सलाह के लिए लीगल एडवाइस को चुनें और कोर्ट में वकील के प्रतिनिधित्व के लिए लीगल असिस्टेंस पर क्लिक करें।
अगर आपको अब भी किसी मानवीय सहायता की जरूरत है तो आप हमारे इस टेली फैसिलिटेशन सर्विस के तहत IVRS बेस्ड हेल्पलाइन सॉल्यूशन को चुन सकती हैं। इसके लिए आप 14454 डायल करें। धन्यवाद। नमस्कार, मैं आशीष आपकी किस तरह से सहायता कर सकता हूँ? मेरा नाम गीता है। मैं छेड़छाड़ से बहुत परेशान हूँ, मेरी मदद कीजिए। आपके मामले को देखते हुए आपकी बात अपने काउंसलर से कराता हूँ। आप अपनी बात इनसे खुलकर कहिए, इससे आप अपने आप में आत्मविश्वास महसूस करेंगी। इसके पश्चात मैं आपको लॉयर से कनेक्ट करा दूंगा। लोगों तक न्याय की पहुंच को और आसान करने के लिए न्याय विभाग भारत सरकार की पेशकश न्याय सेतु, एकदम गोपनीय और सुरक्षित माध्यम, जिसे समाज के सभी वर्गों के साथ साथ खास तौर पर दिव्यांगों, महिलाओं, बच्चों और वरिष्ठ नागरिकों सहित सभी जरूरतमंदों को ध्यान में रखकर डिजाइन किया गया है। न्याय सेतु एक ऐसा प्लेटफॉर्म जहां कानूनी जानकारी, टेली लॉ और न्याय बंधु की सभी सेवाओं का है समागम। न्याय सेतु, सभी होंगे अब और सशक्त। न्याय पाने की राह अब होगी आसान। আমি অমিয়বাবুর কাছে যাব। অমিয়বাবু, এই যে শিডিউল কাস্ট, তাদেরকে কি সমাজে সকলের সাথে এক চোখে দেখা হয়? যেটা আপনি আলোচনার শুরুতেই বলছিলেন যে সংবিধান কিন্তু সবাইকে সমান চোখে দেখবার অধিকার দিয়েছে, সেই কথা সংবিধানে আমাদের বলা আছে, বিভিন্ন আর্টিকেলে বলা আছে। আদৌ কি সেটা সেইভাবে সাধারণ মানুষ, অন্য শ্রেণীর মানুষরা, সমাজের এই পিছিয়ে পড়া শ্রেণী, তপশিলি জাতের মানুষদের কি একই চোখে দেখেন? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি আছে? দেখো মুকুল, তোমাকে বলি যে নিশ্চয়ই সংবিধান যখন রচনা হলো, সংবিধান যখন রচনা হচ্ছে, সংবিধান যারা রচয়িতা তারা নিশ্চয়ই বিষয়টাকে খুব প্র্যাকটিক্যাল যাকে বলে ব্যবহারিক ক্ষেত্রে তারা তো দেখেছেন এবং দেখে সেটাকে ইরাডিকেট করতে চেয়েছেন, সেটাকে দূরীভূত করতে চেয়েছেন। সেগুলো দূরীভূত করতে চেয়েই তো এটা লিখেছে এবং থিওরির থেকে প্র্যাকটিক্যাল তো খুব বেশি ডিফার করে না। নিশ্চয়ই আমি তো ব্যক্তি জীবনে এটা দেখেছি, দেখতে দেখতে আজও তো এতটা বয়স হয়ে গেল। হ্যাঁ দেখছি নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ এটাও পাশাপাশি ঠিক কথা যে এই যে ইনডিসক্রিমিনেশন, এই যে ডিসক্রিমিনেশনটাকে ক্রমেই ইনডিসক্রিমিনেশনের দিকে আনা, এই যে ভেদটাকে আনা, এই যে বিভেদটাকে আনা, এটা কমানোর চেষ্টা চলছে এবং কমছে, কিছুটা হলেও কমছে, কিন্তু হ্যাঁ রয়েছে, স্টিল ইট ইজ প্রিভেল। আজকের দিনেও খবরের কাগজ দেখলেই ধরা যায়। কিন্তু এটাও ঠিক, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প বা কেন্দ্রীয় সরকারের খুব অ্যাক্টিভ মেজার্স যাকে বলবো, এই অ্যাক্টিভ মেজার্সগুলোর ফলে এটা কিন্তু অনেকটাই ইরাডিকেট হচ্ছে বা হয়েছে, ডেফিনেটলি এটা তো দেখতে পাচ্ছি বটেই। এবং এখনও যদি তুমি দেখো যে ধরো তুমি একটা কলেজের প্রিন্সিপাল, আমি যেহেতু এডুকেশন নিয়ে একটু আধটু চলাফেরা করি, তুমি নিজে আমার সহকর্মী, তুমি নিজেও জানো, আমি বলি কোনো একটা কলেজে কোনো একটা পোস্ট খালি হয়েছে, তোমাকে নিতে হবে, তোমাকে কিন্তু প্রথম যেতে হয় ওই এই সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট আছে সেখানে, যে ওয়েদার ইট ইজ টু বি রিজার্ভড অর নট, তারপর তুমি অন্যটায় যাবে। তাহলে চেষ্টা হচ্ছে না তা নয়, কিন্তু এটাও ঠিক, এটাও তোমার মাথায় রাখতে হবে সবটা শহর কেন্দ্রিক না। এই ভেদটা, এই বিভেদটা এটা গ্রামাঞ্চলে যতটা বেশি, শহরাঞ্চলে নিশ্চয়ই আমাদের শিক্ষা দীক্ষা ইত্যাদির ফলে অনেকটা কমে এসেছে, কিন্তু এখন আমাদেরকে যেটা মেনলি করতে হবে বা যেটা করার জন্যে হয়তো এই প্রোগ্রাম বা যেটা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো এই সূচনা, সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে বা এখনও কিছু প্রিমিটিভনেস আছে, সেখান থেকে এইটাকে ভেদ করতে হবে, আদারওয়াইজ এটা আনা কঠিন। আমি আরও একটা প্রশ্ন আপনার কাছে রাখবো অমিয়বাবু, এই যে তপশিলি জাতির মানুষদের জন্য চাকরির ক্ষেত্রে বিশেষ সংরক্ষণের বা বিশেষ ছাড়ের, বয়সের ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, এইটার প্রয়োজনীয়তা কেন পড়লো সেটা যদি একটু ব্যাখ্যা করে বলেন। এটার ব্যাপারটা হচ্ছে এইখানে একটু খুব সুন্দর প্রশ্ন। আসলে মুকুল, তুমি নিজেও হাইকোর্টে প্র্যাকটিস করার একজন আইনজীবী, তুমি নিজেও জানো ব্যাপারটা হচ্ছে যে এই মানে আইনের উৎস হিসেবেও যা আসে, আর তুমি নিজে পড়ে এসেছো এবং নিজে প্র্যাকটিস করছো, সেখান থেকেও সেটা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে এই যে ভেদ বা এই যে বিভেদ, এই ভেদ এবং বিভেদের ফলে কি হয়েছে না, প্রথম থেকে অ্যাট দ্য ভেরি ইনসেপশন, আমরা যাকে লয়ের ভাষায় বলি, অ্যাট দ্য ভেরি ইনসেপশন দেয়ার ওয়াজ এ ডিসক্রিমিনেশন, যার ফলে কি হয়েছে, একটি ছেলে, আজকে আমার বাড়ির ছেলে 5 বছর বয়সে ক্লাস 1-এ পড়ে, কিন্তু একটাই ওই লেভেলের তার সেই আর্থিক
এ নেই, আর তার সেই আর্থিক সঙ্গতি নেই, তার সেই এনলাইটমেন্ট নেই, মানে তার সেই আলোকবর্তিকা তার ভেতর নেই, তাকে প্রথম প্রাথমিক পড়াশোনা আনতে গিয়েই হয়তো 10 বছর তার বয়স হয়ে গেছে। স্বাভাবিকভাবেই তাদেরকে এটা দিতে হবে বই কি, তাছাড়া সে কী করে এই জায়গাটা আসবে? সুতরাং এই যে বয়সের যে ছাড়টা, বা ধরো এই যে নাম্বার অফ অ্যাটেম্পটস, তোমাকে বলি যে যেমন ধরি আমি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, একটা জেনারেলের ক্ষেত্রে হয়তো 5 বছর, হোয়ারাজ কিন্তু সেটা তপশিলি উপজাতির জন্য 7 বছর। এই যে টার্ম, এই যে এটা নিশ্চয়ই তাকে তো অ্যাট পার নিয়ে আসতে হবে। তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে, একজন না মাটির তলা থেকে শুরু করছে আর তুমি মাটির উপরে আছো, তাহলে তাকে তো মাটি অবধি এলে তারপর দেন ইউ আর অ্যাট পার, তবে তুমি তো তার সঙ্গে অ্যাট পার হলে, সবে সমান হলে, তবে তো যাত্রা শুরু। তা নাহলে তো তোমাকে যদি ওই একই জায়গায় দৌড়তে দেওয়া হয় তাহলে সে তো মাইনাস নিয়েই শুরু করছে, এটা তো ইকুয়ালিটি হলো না। এটাও অবশ্যই অ্যাভার্স টু দ্য আর্টিকেল 14 হয়ে গেল। তুমি রিট করো, তুমি রিটের মামলা করো। হ্যাঁ, অমিয় দত্তবাবু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আমি ইভলতার কাছে আসবো। ইভলতা, এই পিছিয়ে পড়া মানুষদের, এই যে তপশিলি জাতি, তাদের এগিয়ে যাওয়ার জন্য কি কি করা উচিত বলে তুমি মনে করো? আমি মনে করি যে তাদের নিজে থেকে এগিয়ে আসা উচিত। তাদের যে ভয়টা, সেটাকে তাদের নিজেদেরই ঝেড়ে ফেলতে হবে, এবং ঝেড়ে তাদের যে অধিকার আছে সেই সম্পর্কে তাদেরকে জানতে হবে। জেনে তাদের যে রাইটস আছে সেগুলো তারা জানবে, তারা এগিয়ে যাবে। তারা নিজেরা চাইলে তারা তাদের অধিকার থেকেই নিজেদেরকে ডেভেলপ করতে পারবে। আমি অমিয়বাবুর কাছে যাব। অমিয়বাবু, শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে তপশিলি জাতির মানুষরা সমাজে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন এই মুহূর্তে? যদি এটারও আবার দুটো ভাগ করে নিই, আমি তোমার প্রশ্নটা দুটো ভাগ করে নিই। প্রথম ভাগ হচ্ছে যে তুমি যে কথাটা বলছো যে শিক্ষাক্ষেত্র, আমাদের শিক্ষাক্ষেত্রটা যদি একটু ভালো করে দেখা যায়, উচ্চতর শিক্ষাক্ষেত্রটা যদি দেখা যায়, সেখানে কিন্তু খুব যে পিছিয়ে পড়েছে এটা নয়, ক্রমেই উন্নতি করছে। এবং আমার আশা, মানে আমি যেটুকু যার ডেটা নিয়ে নাড়াচাড়া ঘাটা করি সেখান থেকে বলি, খুব শীঘ্রই এটা অ্যাট পার হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। আমরা যেখানটায় পিছিয়ে পড়ছি তপশিলি জাতিদেরকে অন্তত তুলে আনার ক্ষেত্রে বা এগিয়ে আনার ক্ষেত্রে, সেটা হচ্ছে মূলত প্রাথমিক শিক্ষা বা তারপরের যে শিক্ষাটা ক্লাস 5 টু ক্লাস 9 এবং স্কুল ছুট, এই জায়গাটায় আমি তোমাকে একটা ডেটা বলি। সেটা হচ্ছে যে ধরো সারা ভারত যদি জুড়ে দেখো যে 40% বেশি, কিন্তু 50% বা 50% বেশি, 50% মানে 50 টু অ্যাবাভ আর 40 বেশি, এই যদি কোনো শহর কেন্দ্র করা যায় বা কোনো জেলা কেন্দ্রিক করা যায়, তাহলে পশ্চিমবাংলার কোচবিহার, মানে সারা ভারত জুড়ে 3টে মাত্র জেলা আছে, ভাবতে পারো। তার মধ্যে একটা হচ্ছে কোচবিহার। এবং আমাদের যদি ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশনটা তুমি দেখবে কলকাতায় এসসি বা জনজাতি শিডিউল কাস্টদের যে পরিমাণ উচ্চশিক্ষা পেয়েছে বা পাচ্ছে বা যে জায়গায় রয়েছে, দেখবে কোচবিহারের বুকে সেটা নেই। তার মানে কি? তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ এ ল্যাক, মানে একটা ল্যাকিং হচ্ছে, একটা কোথাও না কোথাও একটা একটু পিছিয়ে পড়ছি আমরা এই সুবিধাগুলো প্রোভাইড করার ক্ষেত্রে। কিন্তু আবার এটাও ঠিক, এটা 5 বছর আগে যা ছিল তার চেয়ে আজকে অনেকটা ইমপ্রুভ করেছে। হয়তো আমি তাও বলছি হয়তো যে এরপর আগামী 5 বছরে হয়তো আরেকটু ইমপ্রুভ করবে, এবং আমার বিশ্বাস করবেই, কারণ বেশ কিছু জিনিস নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে, নতুন করে এর মনিটরিং হচ্ছে। সবচেয়ে বড় কথা, শুধু ইন্ট্রোডিউস করেই ক্ষান্ত হচ্ছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও এটা বারবার করা হচ্ছে, এটা মনিটরিং হচ্ছে, এবং বিভিন্ন স্টেট গভর্নমেন্টগুলো এই মনিটরিংটা করছে, করার ফলে এটা উন্নতি হচ্ছে। আমি অমিবাবুর কাছে আরেকটা প্রশ্ন রাখবো যে তপশিলিদের মানুষদের সুরক্ষা দেওয়ার জন্য কি বিশেষ কোনো আইন রয়েছে? হ্যাঁ, একেবারে, মানে প্রিভেনশন টু দ্য অ্যাট্রোসিটিস ওভার দি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অফ দি শিডিউল কাস্ট, এটা বিশেষ আইন আছে। সেকশন 3 টু সেকশন 7 সিভিল রাইটস অ্যাক্ট 1955 অনুসারে তাদেরকে বিশেষ রকম দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এটা যদি দেখা যায় যে ধরা যাক কোনো একটা, আমি তপশিলি জাতি, হ্যাঁ, আমার এগেনস্টে কোনো একটা অ্যাট্রোসিটি হয়েছে, সেটাকে প্রিভেন্ট করার জন্য কি আছে, হ্যাঁ, এবং সেটা প্রিভেন্ট করার জন্য সেকশন 154 অফ সিআরপিসি সেটা লাগু হয়।
সেটা লাগু করা হয় এবং সেকশন 154 এই বিষয়টা একটু আমার তোমার বোধহয় সময় একটু হচ্ছে, জাস্ট এটা একটু বলে নিই, কারণ দর্শকদের জন্য যে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে সেকশন 154 একটা এমন সেকশন যেটা সুপ্রিম কোর্ট শম্ভু দাসের মামলা 2010-এর শম্ভু দাসের মামলায় সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে এফআইআর রেজিস্টার করতে হবে। ললিতা কুমারী মামলায় সুপ্রিম কোর্ট 2013 সালে খুব পরিষ্কার ভাষায় একেবারে দর্থহীন ভাষায় বলে দিয়েছে যে দ্যাট ক্যান বি এক্সটেন্ড আপ টু 7 years অফ ইমপ্রিজনমেন্ট, 7 বছরের ওপর জেল হতে পারে, এমন ধারাও রয়েছে বা এমনভাবে প্রযুক্ত করা যায়। সুতরাং এটা রয়েছে এবং এটা প্রযুক্ত হচ্ছে। ইহলতার কাছে আসবো। ইহলতা, তপশিলি জাতির মানুষরা সাধারণত কাজ করতে গিয়ে বা সমাজে আগে যে দেখা যেত তাদেরকে অচ্ছুতভাবে ধরা হতো বিভিন্ন জায়গায়, সেটা তোমার কি মনে হয় সেইটা কি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে, নাকি কিছুটা সেই জায়গা থেকে আরও কিছুটা বেরিয়ে এসে তপশিলি জাতির মানুষরা অনেকটা এগিয়ে যেতে পেরেছে বা সমাজের চোখে আরও কিছুটা উন্নত হয়েছে? তুমি ব্যক্তিগতভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে ব্যাপারটাকে কেমন দেখেছো? এমনও আছে যে তারা একে অপরের হাত থেকে জলও খায় না, এখনও তাদের মধ্যে সেই এটা আছে। তার উপরে তারা আজও তাদের মেন্টালিটি থেকে বার হতে পারে না যে নিজের পায়ে দাঁড়াবো, কিছু করব, পড়াশুনো করব বা চাকরি করব, এখনও তাদের মধ্যে সেই জিনিসগুলোও আসেনি। আমার দেখা, আমি এটাই বললাম, তো হচ্ছে যেন একটু একটু করে কিছুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু পুরোপুরি। আর কি এই পরিবর্তনের জন্য বা তপশিলি জাতির মানুষদের আরও নিজেদের আরও একটু উন্নত করবার জন্যে কি প্রয়োজন বলে তুমি মনে করো? তাদের ক্ষেত্রে কি আরও বেশি করে পড়াশোনার ক্ষেত্রে বা আরও বেশি করে কর্মক্ষেত্রে বা বিদেশে গিয়ে উচ্চশিক্ষার জন্য তোমার ব্যক্তিগত মতামত কি? তপশিলি জাতির নিজেদেরকে সমাজের মূল স্রোতে সরাসরি নিয়ে আসা এবং আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি করণীয়, কি করতে হতে পারে তাদের? প্রথমত যে আমাদের যে লিগ্যাল অ্যাওয়ারনেস বা এগুলো হয়, সেগুলো গ্রামে গঞ্জে বেশি হলে আমার মনে হয় ভালো হবে, কারণ তার থেকে তারা অনেক কিছু জানতে পারবে, হয়তো তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। তো এবার হয়ে তারা নিজেদেরকে নিজেরাই তখন ডেভেলপ করতে চাইবে, তখন তারা উৎসুক হয়ে নিজেরাই জানতে চাইবে। তো আমার মনে হয় লিগ্যাল অ্যাওয়ারনেস, তারপরে তাদের পড়াশুনো, তখন সমস্ত কিছু দিক থেকে ইমপ্রুভ হলেই তারা এগিয়ে যাবে। তপশিলি জাতির মানুষরা কি বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন? হ্যাঁ, এটা সবাই পেতে পারে। কারো আইনি সাহায্য ফ্রি লিগাল এড প্রোভাইড করা হয়, কেউ যদি চায় যে আইনি সাহায্য দরকার তো অবশ্যই পেতে পারে। এক্ষেত্রে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে তপশিলি জাতির সম্প্রদায়ভুক্ত যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন। তার জন্য তারা মহকুমা আদালতের সাব ডিভিশন লিগাল সার্ভিসেস কমিটি অথবা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, যেটা জেলা আদালতে, এবং রাজ্য স্তরে কিন্তু স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। তারপরে কিন্তু নালসা রয়েছে, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি। বিনামূল্যে কিন্তু তপশিলি জাতির অন্তর্ভুক্ত মানুষজন তারা কিন্তু এই আইনি পরিষেবা পাবেন। আমি অমিয়বাবুর কাছে আসব। অমিয়বাবু, তপশিলি জাতির মানুষ যদি আক্রান্ত হন তিনি কোথায় যাবেন, বা এই যে ভেদাভেদের কথা একটু আগে উঠে এলো, এই ভেদাভেদ বন্ধ করবার জন্যে কি করণীয়, কি করা উচিত বলে আপনি মনে করেন? দেখো, প্রথম কথা হচ্ছে থানা এফআইআর একেবারে, এবং অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট এফআইআর নিতে বাধ্য। যদি কোনো পুলিশ অফিসার এফআইআর রিজেক্ট করে তাহলে সে যে ওই তো এখনই আমাদের ছাত্রী বলছিল এটা, যে সেগুলো তো যা লিগাল এইড স্টেট লেভেলে, এই ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে, হাইকোর্ট লেভেলে সে সবসময় পাবে, এটা তো হলোই। এরপর তার উপর নির্দিষ্ট যে সে যেটা মনে করছে যে সে যেভাবে ক্ষতিগ্রস্ত বা যেভাবে আঘাতপ্রাপ্ত ঠিক সেটাই রেকর্ড করবে, এবং পুলিশ অফিসার ইজ বাউন্ড টু, সে পুলিশ অফিসার ওটা রেকর্ড করতে বাধ্য, এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দেবে এবং সে মামলা হবে। এছাড়া বলি যে রেমেডিটা এরকম যে প্রাইমা ফেসি যদি কেসটা এস্টাবলিশ হয়, ধরা যাক, এবং ক্যাপিটাল পানিশমেন্ট আছে এখানে। এই ক্যাপিটাল পানিশমেন্টটা কীরকম ভাগ, মানে জাস্ট তোমাকে বলি যে ধরো যখন এফআইআর লজ হচ্ছে তখন 25%, ধরা যাক 1 লাখ টাকা ক্যাপিটাল পানিশমেন্ট, তখন 25%, যখন চার্জশিট ফ্রেম হচ্ছে তখন 50%, এবং যখন ইফ ই বি সিন টু বি কনভিক্টেড, মানে যদি দেখা গেল যে সে সত্যি অভিযুক্ত, তখন বাদবাকি 25%। এইভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে। কিন্তু যেটা আমার বক্তব্য বিষয় সেটা হচ্ছে যে এটাকে প্রযুক্ত করার জন্য, যেটা আমাদের ছাত্রী বলছিল
যে এটাকে প্রযুক্ত করার জন্য যেটা দরকার, যে অ্যাওয়ারনেসটা দরকার, সেই অ্যাওয়ারনেসটা কিন্তু তৈরি হবে ওই বইয়ে নয়, এতে নয়, মোবাইল কেন্দ্রিক হতে পারে, প্রচার কেন্দ্রিক হতে পারে, গ্রামে গঞ্জে প্রচার করতে হবে, স্টেট লেভেল প্রচার করতে হবে, টিভিতে প্রচার করতে হবে। এই প্রচারটা করতে হবে এবং ওদের কাছে পৌঁছাতে হবে যে আইন যথেষ্টভাবে তাদের পাশে আছে, এখন সেটা সুযোগটা গ্রহণ করার অপেক্ষা। এই হচ্ছে জায়গা। এটা তো গেল একটা আইনি দিকের একটা দিক, কিন্তু সামাজিক যে ভেদাভেদ, তাতে কি সমাজের অন্য শ্রেণীর মানুষদের কোনো ভূমিকা বা কোনো দায়বদ্ধতা বা কোনো দায়িত্ব কি, কর্তব্য পালনের কোনো জায়গা কি থাকছে? 100 বার। দেখো, একটা কথা তো অস্বীকার করার নেই, বিবেকানন্দ একটা কথা বলছেন যে যতদিন পর্যন্ত দেশের একটিও মানুষ মূর্খ থাকবে বা একটিও মানুষ না খেতে পেয়ে মারা যাবে, ততদিন অবধি আমি কোটি কোটি শিক্ষিত ভারতবাসীকে বলবো বিশ্বাসঘাত, কারণ তাদের শ্রম আর শিক্ষার বিনিময়ে কিন্তু এরা এই জায়গায় পৌঁছেছে। 100 বার। আমার দায়িত্ব আছে, তোমার দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং সেটাই তো ইরাডিকেশন প্রোগ্রাম, সেটাই তো ইরাডিকেশন পার্ট, সেটাই তো আমাকে করতে হবে। আমার মনে হয় যেটা, যে যেমন ধরা যাক বিদেশের ক্ষেত্রে রক্তদানটা হচ্ছে সপ্তাহান্তে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত তোমাকে দান করতে হবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওদেরকে নাকে ঝামা ঘষে শিখিয়ে দিয়েছিল। সেইরকম আমাদের যদি সেরকম কিছু চালু করা যায় যে উই আর টু ডু সামথিং এলস, আমাদেরকে কিছু না কিছু করতে হবে, যে এই তপশিলি জাতি সেক্টরটাকে উন্নত করার জন্য বা ওদের কাছে আইনটাকে পৌঁছে দেওয়ার জন্য, ওদের কাছে রেমেডিটা পৌঁছে দেওয়ার জন্য। কিচ্ছু নয়, শুধু যদি রেমেডিটুকু পৌঁছে দেওয়া যায়, ওরা আমাদের থেকে কোনো অংশে কোনো কিছুভাবে ভেদে নেই, বিভেদে নেই, কোনো কিছুভাবে নিচুত নয়, বরং সুযোগ সুবিধা পেলে ওরা আমাদের চেয়ে অনেক উঁচু জায়গাতেই যেতে পারে। অমিবাবু, আপনার কাছে একটি শেষ প্রশ্ন করব, এটা দিয়ে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি, আমাদের সময় প্রায় শেষের মুখে একদম। আচ্ছা, এই তপশিলি জাতির অনগ্রসর শ্রেণীর মানুষদের মেধার উন্নতির জন্যে তাদের কি করণীয়, তারা কি করতে পারবে? তাদের মেধাকে যদি আরও উন্নত করতে হয়, বিদেশ যেতে হয়, উচ্চশিক্ষার জন্য যেতে হয়, কর্মক্ষেত্রে আরও উন্নতি করতে হয়, এই মেধার বিকাশের জন্য কি করণীয় বলে আপনার সাজেশন? এক হচ্ছে আমি ধরে নিই যে সরকারের কি ভূমিকা আছে, আর একটা যদি আমি ধরে নিই যে ব্যক্তিগত স্তরে একটা সমষ্টি আর একটা ব্যষ্টি করি, আমি সমষ্টিগতভাবে ধরি সরকার কি করছে, আর ব্যষ্টিগতভাবে বলতে পারি যে আমি তুমি বা তাদেরকে কি করবার আছে। ব্যষ্টিটা আগে বলে নিই, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে যদি আমি আমার বাড়ির পাশের ছেলেটিকে বা মেয়েটিকে পড়াতে পারি বা তাকে যদি জাগ্রত করতে পারি, একজনটাই দুজনে হবে, দুজনটা চারজনে হবে, এটা জিপিতে বেড়ে যাবে, জিপি সিরিজে এটা বেড়ে যাবে গুণগতভাবে, হয়ে গেল। আর যদি গভর্নমেন্টের জায়গা থেকে বলি, সেন্ট্রাল গভর্নমেন্টের ওভারসিজ স্কলারশিপ আছে, তুমি 1 সেকেন্ড ধরো, আমি তোমাকে স্কলারশিপের স্কিমটা বলি। 1 মিনিট ধরো ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার অ্যাট জানপথ, নিউ দিল্লি, এটা সেন্টার আছে এবং সেই সেন্টারে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই সেন্টারে অ্যাপ্লাই করলে, আমি আবারও বলি, সেই সেন্টারে যদি অ্যাপ্লাই করা যায় অ্যান্ড ইফ ইট বি এলিজিবল, এবং এমনকি ওখানে থাকা ফুল স্কলারশিপ নট আপ টু 5 years বাট আপ টু ফুল স্ট্রেংথ, মানে কমপ্লিশন অফ দ্য পিএইচডি ডিগ্রি অবধি সবটা বিনা পয়সায় হবে। এই স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টে, সুতরাং সেটা অ্যাভেল করতে হবে। এই হলো আমাদের অনুষ্ঠান, আজকে এখানেই শেষ করছি। আমাদের স্টুডিওতে যে দুজন অতিথি এসছেন, সময় দিয়েছেন, তাদেরকে আমাদের ধন্যবাদ। যে দর্শক বন্ধুরা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা। আশা করি আপনারা আলোচনায় সমৃদ্ধ হয়েছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আবার আগামী পর্বে। নমস্কার।